আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি এসালাম সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে রয়েছেন। আজ আমরা আলোচনা করব আমাদের লেকচার 2 এবং সাহিত্যের প্রথম ক্লাসটা হবে আজকের। এখানে থাকবে যুগ বিভাগ, যুগের নানান বৈশিষ্ট্যগুলো থাকবে, সাহিত্যে কী কী আছে, কোন কোন বিষয়টা কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কী কী প্রশ্নগুলো পড়তে হবে, সাথে প্রাচীন যুগ ও চর্যাপদ নিয়ে আমাদের আলোচনা হবে। একটি চমৎকার আলোচনা, আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তো একটু দেখতে হবে আগে সেই যুগ বিভাগটা আমরা কীভাবে সাজাচ্ছি, এটা আর সেই আর শীটটা একটু হাতে রাখতে হবে সবাইকে। এই যে আমাদের যে 2 নম্বর শীট রয়েছে, এর মধ্যে কিছু আবার ইয়েও রয়েছে, এটা বোঝানোর জন্য আমরা দিয়েছি এই যে উদ্ভব ও বিকাশ, বাংলা ভাষার উৎপত্তি, ভাষা, লিপি, বাঙালি জাতি, এগুলো একটু বোঝার জন্য। বাট এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, যেখান থেকে প্রশ্ন আসবে আর কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কী কী পড়তে হবে সেটা একটু দেখেই আমরা চলে যাব চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও চর্যাপদ এই অংশের আলোচনায় ইনশাআল্লাহ। তো আমাদের কোনো লেকচারটা একটু বড় হয়, কোনটা ছোটো, যেন 1 নাম্বার একটু বেশি বড় হয়েছে, 2 নাম্বারটা এত বড় হবে না, একটু ছোটো লেকচার হবে, ছোটো মধ্যে। আবার 3 নাম্বারে মোটামুটি তখন আবার আমাদেরকে লিগ্যাল সাইজে যেতে হবে, এই আর কি। তো দেখো, বাংলা সাহিত্যে কোন কোন অংশটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্য, তো সাহিত্যে একটা মজা আছে। মজাটা কি জানো, এখানে টু দ্য পয়েন্টে নাম্বার তোমার, যেমন প্রিলিমিনারিতে তুমি পড়েছো চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে, তারপরে কে আবিষ্কার করেছেন, কোথা থেকে আবিষ্কার করেছেন, কী নামে প্রকাশ করা হয়েছে, কোথা থেকে প্রকাশ করা হয়েছে, এটা প্রিলিতে তুমি আলাদা আলাদা করে পড়ছো। বাট রিটেনে যে কাজটা করতে হবে, চর্যাপদ আবিষ্কার বৃত্তান্ত লিখুন, ঠিক আছে? তো সেই বিষয়টা এখন একদম সোজা। আরেকটা বিষয় আমি তোমাকে দেখাচ্ছি, এখানে দেখো। একই সাথে তুমি দেখো, এখানে তুমি পড়েছো গুণাকর ভারতচন্দ্র রায়ের উপাধি, তুমি পড়েছো কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি, তুমি পড়েছো মিথিলার কোকিল বিদ্যাপতির উপাধি। সেই কথাটাই লিখিত পরীক্ষা কীভাবে এসেছে দেখো, যে গুণাকর, কবি কঙ্কন এবং মিথিলার কোকিল কার উপাধি? উত্তর গুণাকর ভারতচন্দ্র রায়ের উপাধি, মিথিলার কোকিল বিদ্যাপতির উপাধি, আর কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। তাহলে এখানে ছোট ছোট করে পড়েছো, আর ওখানে সেই বিষয়টাই সাজিয়ে তোমাকে বড় করে লিখতে হবে, আর কিছু না। বুঝছো ভাইয়া? এই হলো তোমার টোটাল বিষয়টা। ওকে, তাহলে আমি এখানে একটু সাজিয়ে দেই কোন কোন জায়গাতে হাইলাইট করতে হবে, আমি ধারাবাহিক একটু গুছিয়ে দিচ্ছি, এরপরে আমি মূল আলোচনায় চলে আসতেছি। আশা করি যুক্ত থাকলে আর সাহিত্য নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আবার যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে প্রশ্ন হয়, আধুনিক যুগের বৈশিষ্ট্য কী, প্রাচীন যুগের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন, ঠিক আছে? মধ্যযুগের বৈশিষ্ট্য কী, আরেকটু ছোটো করি এটা, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। প্রাচীন যুগ, এটা হলো মধ্যযুগ, আর এটা হলো আধুনিক যুগ। প্রাচীন যুগের স্থিতিকাল কত? 650 থেকে 1200। মধ্যযুগ কত? 1201 থেকে 1800। এর মধ্যে অন্ধকার যুগ, সান্ধ্য যুগ, বন্ধ যুগ, এই যুগ নিয়ে কী কী বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু। আর আধুনিক যুগ কি? আধুনিক যুগ হলো 1801 থেকে বর্তমান সময়। এখন আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? আধুনিক যুগের বৈশিষ্ট্য কি বলো তো?
আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো ব্যক্তিকেন্দ্রিক, এখানে ব্যক্তিই প্রধান। আর মধ্যযুগের বৈশিষ্ট্য কি? মধ্যযুগের বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিক বা দেবদেবী নির্ভর। আর প্রাচীন যুগের বৈশিষ্ট্য কি? প্রাচীন যুগের বৈশিষ্ট্য হলো এটা হলো ব্যক্তিকেন্দ্রিক, হলো প্রাচীন যুগের বৈশিষ্ট্য, ব্যক্তিকেন্দ্রিক। হ্যাঁ, এখানে কিভাবে বলতেছি। আর এটা হলো মানবতার জয়, এই জায়গাটি একটু খেয়াল রাখতে হবে। উল্লেখযোগ্য নিদর্শন কি? প্রাচীন যুগের উল্লেখযোগ্য নিদর্শন হলো চর্যাপদ। মধ্যযুগের উল্লেখযোগ্য নিদর্শন, আধুনিক যুগের উল্লেখযোগ্য নিদর্শন এক কথা যদি বলা হয় তাহলে বলতে হবে বাংলা গদ্য আধুনিক যুগের। আর মধ্যযুগের নিদর্শন কি? দেখো, মধ্যযুগের নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী। এরপরে দেখো জীবনী সাহিত্য। ঠিক এইভাবে ধারাবাহিকভাবে পড়লে আমি বলে দেবো কোনখান থেকে কী কী প্রশ্ন আসবে, কীভাবে আসবে। তারপরে আমাদের আলোচ্য বিষয় আজকের এই চর্যাপদ প্রাচীন যুগ, বাস এটা যথেষ্ট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য। তারপর হলো মঙ্গল কাব্য, এটা নিয়ে কথা বলবো, আমি একটু লিখে যাই, আগে আমাকে একটু লিখতে দাও। মঙ্গল কাব্য। তারপরে হলো অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য। হ্যাঁ, অনুবাদ সাহিত্যের পরে হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান, রোমান্টিক প্রণয়োপাখ্যান। তারপরে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য আমরা এখানে শেষ করতে পারবো। যে জায়গা আছে লোকসাহিত্য, লোকসাহিত্য, কবিওয়ালা ও শায়ের। দেখো মজার বিষয় কি জানো, এই যে ভাষার পরিবর্তনের সাথে সাথে, বুঝছো, শব্দের পরিবর্তনের সাথে সাথে ভাষারও পরিবর্তন হয়ে যায়, শব্দের পরিবর্তনের সাথে সাথে। তুমি দেখো শব্দের পরিবর্তনের সাথে সাথে ভাষাও পরিবর্তন হয়। আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে পরিবর্তনটা হচ্ছে। তো আমরা এখানে একটু দেখাচ্ছি ভাইয়া। দেখো চর্যাপদের ভাষা কিন্তু কিছুই বোঝা যায় না কীভাবে পরিবর্তনটা হচ্ছে। এবং করে দৃঢ় বাখড মৌড়ে ব্যাপক বন্ধন তড়ে খন্ন বিলাস আশব মাতা সহজ নলিনী বল পৈশী নিবিতা ঝিমঝিম করিয়া করিনের ঋষই তিম তিম তততা মগল বরিষই। বুঝতে পারছো? কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখো ভাষাগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে। একটু কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধা বাঁশির সুরে রান্না এলোমেলো হয়ে যাচ্ছে, সখী, এগুলো কিন্তু সব লাগবে, খেয়াল রেখো, কিন্তু কোথাও না কোথাও তোকে প্রশ্ন হবেই। আর একটু যদি আমার পুরো আলোচনাটা শোনো, প্রশ্ন কমন না পড়লে উত্তর কমন পড়বেই ইনশাআল্লাহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দেখো রাধার বাঁশির সুরে, কৃষ্ণের বাঁশির সুরে যখন রাধার রান্না এলোমেলো হয়ে যাচ্ছে, সখীকে দেখো ভাষাটা কেউ আস্তে আস্তে পরিবর্তনে আমাদের এখনকার সময় চলে আসছে কাছাকাছি। বলতেছি কি দেখো, কে না বাঁশি বায়ে বড়াই কালী নিনই কুলে, কে না বাঁশি বায়ে বড়াই কালী নিনই কুলে, কে না বাঁশি বায়ে বড়াই এ গোষ্ঠ গোকুলে, আকুল শরীর মোর ব্যাকুল মন, বাঁশির শব্দে মো আউলাইল রান্ধন। পাখি নাহু তার ঠাঁই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দাও বসিয়া লুকাও। বুঝতে পারছো? এটা শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু বৈষ্ণব পদাবলিতে এসে কী হয়েছে দেখো, বৈষ্ণব পদাবলিতে এসে ভাষাটা আরও পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, রাধার বাড়ির সামনে দিয়ে কৃষ্ণ যাচ্ছে অন্য সখীদের বাড়ি, এটা কেমন লাগে বলো? কীভাবে বলতেছে দেখো, সই কেমনে ধরি বহিয়া
আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। এটা জীবনী সাহিত্যে এসে দেখো এখানে শ্রী চৈতন্যকে নিয়ে মঙ্গল কাব্যে এসে আরেকটু পরিবর্তন। এই যে ফুল্লরা তার স্বামীকে বলতেছে পিপিরার পাখা ওঠে মরিবার তরে, লাইনগুলো একটু শুনে নিও। কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, অন্নদা মঙ্গল কাব্যে বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানো তো স্বামীর নাম নাহি লয় নারী। এবং এই কাব্যের একটি চমৎকার লাইন তোমাদের সবার জানা আছে, প্রণমী ঈশ্বরী পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, তাহলে বৈষ্ণব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম। আমি যাবো এই জায়গাটা একটু শুনে নাও ভাইয়া, পুরো আলোচনাটা একটু শুনে নাও, তোমাদের জন্য কনসেপ্ট ক্লিয়ার হলে তোমাদেরই লাভ হবে। পরীক্ষার খাতায় তুমি এটা লিখে দিতে পারবা। রচনা যদি আসে 40 নম্বর, এটা দিয়ে বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগ বা বাংলা সাহিত্যের উপর নাতি দীর্ঘ টিকা বৈষ্ণব পদাবলী। কিন্তু জীবনী সাহিত্যে এসে তোমার একটু পরিবর্তনটা আর একটু লক্ষ্য করা গেল। পরিবর্তনটা এটা কারে নিয়ে এলাইছে? শ্রী চৈতন্যদেবকে দিয়ে রচিত হয়েছে জীবনী সাহিত্যটা। আর মঙ্গল কাব্য দেখো মধ্যযুগে মঙ্গলে মঙ্গলে সয়লাভ হয়ে গেছিল। মনুষ্য মঙ্গল, বিদ্যা মঙ্গল, শীতলা মঙ্গল, অন্নদা মঙ্গল, মঙ্গলে মঙ্গলে সয়লাভ হয়ে গেছিল। ঠিক আছে, এটা আর সেই অন্নদা মঙ্গল কাব্য থেকে আমরা উদ্ধৃতি বললাম। অনুবাদ সাহিত্য মূলত রামায়ণ মহাভারত দিয়ে শুরু হলেও বাংলা সাহিত্যে ওই যে মুসলমান শাসকগণের পৃষ্ঠপোষকতায় এটা রচিত হয়েছিল, অনুবাদ সাহিত্যর সূচনা ঘটেছিল। কিন্তু পরবর্তীতে সেই অনুবাদ বিকশিত হয় রোমান্টিক পুনঃপ্রকাশন এবং আরাকান রাজসভা যে বাংলা সাহিত্য, এগুলো লাইলি মজনু, ইউসুফ জুলেখা, তারপরে পদ্মাবতী, সতী ময়না, লোর চন্দ্রানী, হ্যাঁ, তারপরে হলো মধুমালতী, এগুলো সব অনুবাদ সাহিত্যের অন্তর্গত। রোমান্টিকগুলো এখন যদি প্রশ্ন হয় অনুবাদ সাহিত্য রোমান্টিক পুনঃপ্রকাশন কোন সাহিত্যের অন্তর্গত? অনুবাদ সাহিত্যের অন্তর্গত। এই কথাগুলো যেন মনে থাকে। অনুবাদ সাহিত্যে দেখো এখানকার ভাষাটা কি কত গিয়ে আরো সাবলীল। মহাভারতের কথা অমৃত সমান, কাশী নাম দাস বনে শুনে পুণ্যবান। এটা হলো তোমার অনুবাদ সাহিত্য। রোম্যান্স, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, পদ্মাবতী, কি সুন্দর ভাষা। পদ্মাবতীর রূপ বর্ণনা করতে গিয়ে ওইখানে আলাউল একটা লাইন বলেছিলেন, তাম্বুল রাতুল হইল অধর পরশে, তার ঠোঁটের পরশে পান লাল হয়েছিল। পদ্মাবতীর কাব্যে একটি বিখ্যাত লাইন আছে আলাউল, বান খণ্ডে থাকে অলি কমলেতে বস, নিয়ড়ে থাকিয়া বেকে না জানয় রস। বান খণ্ডে থাকে অলি কমলেতে বস, নিয়ড়ে থাকিয়া বেকে না জানয় রস। বনে মৌমাছি থাকে পদ্মফুলের আকর্ষণের ছোটে আসে, কিন্তু ব্যাঙ এই কাছে বসেও জানে না যে এই পদ্মফুলে কি রয়েছে। বুঝতে পেরেছ? তারপরে তুমি দেখো আরাকান রাজসভা বাংলা সাহিত্য ওই একই ধারার। এরপরে দেখো এখান থেকে চলে গেছে আরাকান রাজসভায় বাংলা। তারপরে লোকসাহিত্য কি? লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যই লোকসাহিত্য নামে পরিচিত। লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্যই লোকসাহিত্য নামে পরিচিত। এদের মধ্যে কি কি উল্লেখযোগ্য? ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, তারপরে আবার একটা ধারা রয়েছে নাথ গীতিকা, আলাদা যদিও এদেরই অংশ। 3টা পার্ট লোকসাহিত্যের, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথ গীতিকা। কেউ কেউ নাথকে আলাদা করেছেন, বাট এটা কিন্তু লোকসাহিত্যেরই অন্তর্গত। কবি ও আলা ও শায়ের, হ্যাঁ, গজলা গুই, নিতাই বৈরাগী, কেষ্টা মুছি, ভোলা ময়রা, রাসু নৃসিংহ, নীলমণি পাটনি এবং অ্যান্টনি ফ্রিঙ্গি। কবি গানের একমাত্র বিদেশি কবি অ্যান্টনি ফ্রিঙ্গি। তিনি জাতিতে ছিলেন পর্তুগিজ খ্রিস্টান, পরে এদেশীয় হিন্দু বিধবা রমণী বিয়ে করে তিনি খাঁটি বাঙালি ন্যায় জীবন ধারণে অভ্যস্ত হয়ে পড়েন। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমরা এগুলো নিয়ে আলোচনা যাচ্ছি। তারা এরপরে দেখো তুমি আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কি, এখান থেকে একটা প্রশ্ন আসে। এক কথায় বলা আছে মানবতার জয়। দেখো আধুনিক যুগ কিন্তু এক কথায় বলা আছে বাংলা গদ্য। এখন শুধু কি আধুনিক যুগে বাংলা গদ্যই? দেখো মহাকাব্য আধুনিক যুগে না, তাহলে সেটা পদ্য না। গদ্য পদ্য এগুলো নিয়ে কিন্তু এক্সক্লুসিভ ক্লাস নিব তোমাদের। কাব্য কি, মহাকাব্য কি, নাটক কি, প্রহসন কি, ট্র্যাজেডি কি, কমেডি কি, হ্যাঁ, এটা নিয়ে একটা ক্লাস হবে। তাহলে এটা হলো বাংলা গদ্য। ঠিক আছে, বাংলা গদ্যটা হলো
আধুনিক যুগের বৈশিষ্ট্য। আর আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো মানবতার জয়। তাহলে আধুনিক যুগের উল্লেখযোগ্য নিদর্শন হলো বাংলা গদ্য, আর আধুনিক যুগের বৈশিষ্ট্য হলো মানবতার জয়। তাহলে কি কি আছে দেখো এখানে। এখন যদি রিটেনে আসে আধুনিক যুগের বৈশিষ্ট্য কি, উত্তর হলো বাংলা সাথে আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, দেশপ্রেম, নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থা, যান্ত্রিক সভ্যতা, এমনকি ইউরোপের রেনেসা বা শিল্প বিপ্লব বাংলা সাহিত্যে আধুনিক যুগ সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখে। তাহলে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কি? ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, দেশপ্রেম, মানবতা, নগরকেন্দ্রিক জীবন ব্যবস্থা, যান্ত্রিক সভ্যতা ইত্যাদি। এমনকি ইউরোপের রেনেসা বা শিল্প বিপ্লব, বিশেষ করে ছাপাখানার আবিষ্কারও বাংলা সাহিত্যে আধুনিক যুগ সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ওকে, তাহলে বাংলা সাহিত্যে আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো কি এক কথায় বলে দিয়েছি তোমাদের, কিন্তু এক কথা আসলে মানবতার জয়, আর ওভাবে আসলে কি লিখবা। আর এখানে বাংলা গদ্য, পদ্য, গান, উপন্যাস, নাটক এবং ছোট গল্প এক বিশাল ধারা রয়েছে, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, এটা নিয়ে একটা চমৎকার ক্লাস দেবো তোমাদের সাথে, ঠিক আছে? তাহলে এই টোটাল বিষয়টা আমি সম্ভবত বোঝাতে পেরেছি। এখন দেখো শ্রীকৃষ্ণ, এবার দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেম, কিন্তু খণ্ড খণ্ড। প্রশ্ন হতে পারে প্রেম তো আর খণ্ড খণ্ড হতে পারে না, কি বলছি বলো তো? প্রেম কি আর খণ্ড খণ্ড হতে পারে? কবিতা খণ্ড খণ্ড। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো এবার দেখো এটা মজার বিষয় হলো, এটা হলো একটা গ্রন্থ আর এটা হলো আলাদা আলাদা কবিতা, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা হবে। জীবনী সাহিত্য আগেই বলেছিলাম শ্রীকৃষ্ণকে, শ্রী চৈতন্যদেবকে নিয়েই বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের সূচনা এবং ওনার উপরেই মূলত। আর ওনাকে নিয়ে একটা যুগ 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রী চৈতন্য যুগগুলো অভিহিত করা হয়। মঙ্গল কাব্যটা কি দেখো, মধ্যযুগ, পুরো মধ্যযুগ মঙ্গলে মঙ্গলে ছয়লাভ হয়ে গেছিল। মনসা, শীতলা, বিদ্যা, মধ্যযুগ মঙ্গল কামনায় আর কি, এই যে রোগ শোক, নানান রকমের বাঘের আক্রমণ, কুমিরের আক্রমণ, এইরকম সাপের কামড়, এইরকম দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করার মানুষে মঙ্গল কাব্য রচিত হয়েছিল। অনুবাদ সাহিত্য শুরু হয়েছিল রামায়ণ মহাভারত থেকে, কিন্তু শেষ হয়েছিল কি দিয়ে? লাইলি মজনু, ইউসুফ জুলেখা। শুরু হয়েছিল রামায়ণ মহাভারত, তারপরে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, পদ্মাবতী, এইগুলো বলেছি একটু আগেই। আর এখানে এবার লোক সাহিত্য বলেছি, আর কবিওয়ালা ও শায়ের। মধ্যযুগের শেষ দিকে যখন অবক্ষয়ের যুগ শুরু হলো, তখন মুসলমানরা হলো কবিওয়ালা, আর হিন্দু যারা কবিতা রচনা করেছেন তারা হলেন শায়ের। দুদল কবি মঞ্চে অবতীর্ণ হয়ে পরস্পরকে ঘায়েল করার জন্য তাৎক্ষণিকভাবে যে গান রচনা করেছেন সেগুলো হলো কবি গান, আর এর রচয়িতাগণকে বলা হয় কবিওয়ালা। উল্লেখযোগ্য কবিওয়ালা কে কে? গজলা গুই, নিতাই বৈরাগী, কেষ্টা মুচি, ভোলা ময়রা, রাসু নৃসিংহ, নীলমণি পাটনি, অ্যান্টনি ফিরিঙ্গি। আর কবি শায়ের হলো মুসলমান কবি হলেন শায়ের, যারা যারা কবিতার শায়ের অর্থই হলো কবি আর কি, যারা কবি লিখেন তাদের। উল্লেখযোগ্য শায়েরগণ কে কে? দেখো প্রথম হলো ফকির গরিবুল্লাহ, তারপরে হলো আইনুদ্দিন, বুঝতে পারছো? তারপরে শেখ ফয়জুল্লাহ, এইরকম অনেক কবি, অজস্র কবি, অনেক মুসলমান কবিও কিন্তু অনেক হিন্দু কবিও লিখছেন। এই যে মর্সিয়া, জঙ্গনামা, এগুলো রাধা রমন গোপ, তার কাব্যনামা, আফতনামা, ইমামগণের কিচ্ছা, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। তবে আমরা তার আগে যেখানে আলোচ্য বিষয় সেটা যাচ্ছি। আর প্রাচীন যুগের স্থিতি 650 থেকে 1200। চর্যাপদ ব্যক্তিকেন্দ্রিক। ব্যক্তি কি কেন? যে ব্যক্তি মানুষকে তারা এই যে পৃথিবীর মোহ মায়া থেকে নিজেদের মুক্ত করার থেকে ব্যক্তি মানুষকে এটা লিখেছেন ব্যক্তিকেন্দ্রিক। চর্যাপদ কি? ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক। আর চর্যাপদ কি বলে তো? চর্যাপদ হলো ব্যক্তিকেন্দ্রিক। আর তারপরে শ্রীকৃষ্ণ মধ্যযুগ কি? শ্রীকৃষ্ণ, আচ্ছা এটা বলছি ব্যক্তিকে পৃথিবীর মোহ মায়া থেকে, সেটা বলছি। আর একটু টাইমটা দেখো, 650 থেকে বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাট সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে। কেন? সেই কথার আগে একটু শোনো, আলোচ্য বিষয় চর্যাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যের আদি কবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ।
চর্যায় তার কোনো কবিতা নেই, 21 নং পদে তার কথা উল্লেখ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যের আদিকবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। চর্যায় তার কোনো কবিতা নেই, চর্যাপদে তার কোনো কবিতা নেই, কিন্তু 21 নং পদের টিকায় তার নাম উল্লেখ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ 657 খ্রিস্টাব্দে নেপালের রাজা নরেন্দ্র দেবের সময় নেপাল গিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, বাংলা সাহিত্যের আদিকবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ 657 খ্রিস্টাব্দে নেপালের রাজা নরেন্দ্র দেবের সময় নেপাল গিয়েছিলেন। ঠিক আছে, এখন এই কথাটাই যেটা বলতেছিলাম, দেখো এই যে ঠিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই মতকে সমর্থন করেছেন ফরাসি পণ্ডিত সিলবালেবি। কোন মতকে? যে তিনিও বলেছেন হ্যাঁ 657 খ্রিস্টাব্দে বাংলা সাহিত্যের আদিকবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ নেপালের রাজা নরেন্দ্র দেবের সময় নেপাল গিয়েছিলেন। তাহলে যে কবি 657 খ্রিস্টাব্দে নেপাল গিয়েছিলেন, তাহলে 650 থেকে ধরাটা এটা আমাদের জন্য অমূলক নয়। সুতরাং আমরা এই সময়টাকেই ধরে নিলাম 650 মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। এখন এখান থেকে একটা ঝামেলার প্রশ্ন আছে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি, কিন্তু প্রস্তুতি নিচ্ছি। যদি প্রশ্ন হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদিকবিকে, তাহলে তোমাকে বলতে হবে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদিকবিকে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদিকবিকে সবরপা। তবে চর্যার প্রথম পদটি লুইপা রচিত বলে তাকে চর্যা আদিকবি হিসেবে ধরা হয়। ঠিক আছে, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদিকবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদিকবি হলেন সবরপা। দেখো নামগুলো দেখো, মীননাথ বা, এই বানানগুলো যদি কোনো কারণে ভুল হয়, বুঝছো, লেখার মধ্যে, তাহলে তোমার নাম্বার চলে যাবে কিন্তু। মীননাথ মৎস্যেন্দ্রনাথ আর সবরপা, আর এটা হলো লুইপা প্রথম লাইনটা। ঠিক আছে, প্রিলিমিনারিতে একটা ডিটেলস আলোচনা করি না, কিন্তু রিটেনে করতে হয়। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদিকবি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ 657 খ্রিস্টাব্দে নেপালের রাজা নরেন্দ্র দেবের নেতৃত্ব গিয়েছিলেন। এই কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদিকবি হলেন মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদিকবি কিন্তু আবার সবরপা। চর্যাপদের, যেহেতু মীননাথের কবিতা চর্যা নেই, তবে চর্যার প্রথম পদটি লুইপা রচিত বলে তাকে চর্যাপদের বা বাংলা সাহিত্যের আদিকবি হিসেবে ধরা হয়। একটু খেয়াল রেখো। এখন যে কথাগুলো বলবো এগুলো কিন্তু আর ভিতরে আলোচনা হবে না, তো এই জন্য একটু বলে যাচ্ছি। এবার দেখো, এটা হলো মধ্যযুগের সূচনাটা হলো 1201 থেকে 1800। এটা মোটামুটি সর্বজন স্বীকৃত। কিন্তু ঝামেলাটা হলো এই যে 1201 থেকে 1350, এই যে 150 বছর, 150 বছর, এই 100 বছরকে বলা হয় অন্ধকার যুগ, সান্ধ্য যুগ বা বন্ধা যুগ। অন্ধকার যুগ, সান্ধ্য যুগ বা বন্ধা যুগ। অন্ধকার যুগ, সান্ধ্য যুগ বা বন্ধা যুগ। ঠিক আছে, তাহলে 1201 থেকে 1350 এই 150 বছর। কারণ তখন তারা বলছে যে এই সময় মুসলমান শাসকগণ আসলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এদেশে মুসলমান শাসনের গোড়াপত্তন করেন। কোনো গবেষক মনে করেন এ কারণে এই পরবর্তী 150 বছর 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি। তাই তারা এই যুগকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। তবে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়দ মিশ্রের শেখ শোভদয়া সহ লোক সাহিত্যের উল্লেখযোগ্য কিছু নিদর্শন পাওয়াতে কেউ কেউ এই যুগকে পুরোপুরি অন্ধকার যুগ বলে মানতেই নারাজ। তাহলে এরপরে দেখো 1800, এই যে 1801 থেকে বর্তমান
এই সময়টাকে বলেছেন আধুনিক যুগ। কিন্তু একটা ঝামেলা আছে আবার, এই আধুনিক যুগের 1801 থেকে 1960 এই সময়টাকে কেউ কেউ বলেছে আধুনিকতা, আর 1961 থেকে সময়টাকে বলেছে উত্তর আধুনিকতা। আরে যে সাহিত্যে আধুনিকতাই ঠিকঠাক মতো আসে নাই, সেটা আবার উত্তর আধুনিকতা আসে কিভাবে? ঠিক আছে, বর্তমান 1801 থেকে বর্তমান সময়টাকে, এটা পুরোটাই আধুনিক যুগ। এই যে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, কিন্তু 1800 সালে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1801 সালে, কিন্তু প্রতিষ্ঠা করেন কে বলো তো? লর্ড ওয়েলেসলি। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরিকে এই বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে 8 জন গদ্য লেখক 13টি গদ্য গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্যে প্রভূত উন্নতি সাধন করেন বলে এই সময়কে ফোর্ট উইলিয়াম পর্বের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়। ওই সময়টাকে এই 1801 ফোর্ট উইলিয়ামের বাংলা বিভাগ থেকেই ধরা হয় বাংলা সাহিত্যে আধুনিক যুগ। ওকে ভাইয়া, তাহলে আমি এটা বোঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। বুঝলাম, কিন্তু হেডলাইনটা দেখো, এখানে সব আছে শিটে। এই যে চর্যাপদ, প্রাচীনতম নিদর্শন, চর্যাপদ, যুগ বিভাগ নিয়ে এখানে কথা বলা আছে, তুর্কি যুগ, বিজয়ের যুগ, কী বলেছে, আবিষ্কার কীভাবে হয়, নামকরণ কীভাবে হয়, রচনাকাল কীভাবে হয়, চর্যাপদের পদ সংখ্যা কত, পদকর্তা এটা কারা কারা, কান্নপা, ভুসুকুপা, লুইপা, সবরপেদে নিয়ে আলোচনা আছে, চর্যাপদের আবার আলোচনা আছে, চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা আছে, এবার চর্যাপদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আছে, সান্ধ্য ভাষা কী সে নিয়ে আলোচনা আছে, চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা আছে, সমাজচিত্র নিয়ে আলোচনা আছে, তারপর চর্যাপদের বিষয়বস্তু নিয়ে আলোচনা আছে, অর্থাৎ সাহিত্যিক মূল্য নিয়ে আলোচনা আছে, ছন্দ নিয়ে আলোচনা আছে, তারপরে চর্যাপদের প্রবাদ প্রবচন আছে, দোহাকোষ আছে, তারপরে খনার বচন, এখানে লোক সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে একটু কথা বলবো না। তাহলে আমার সঙ্গে থাকতে হবে। দেখো 1882 খ্রিস্টাব্দে, আমি আবিষ্কার বৃত্তান্তর আগে আসতেছি, এগুলো লেখালে কিন্তু অনেক সময় লেগে যাবে, টানা যদি আমি লেখাই। আমি চাচ্ছিলাম কি আমি বলে যাই, এখানে শিটে তো আছে, তোমরা পজ দিয়ে দিয়ে লিখি না, এখানে একটু বিস্তারিত আলোচনা আছে, আমি লেখাতে পারি। আচ্ছা, লেখানোর মতো করে নাহলে বলে দেবো না, সমস্যা নেই। চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত লিখুন। এখন আলোচনা করবো না লেখাবো, সেটা তো তোমরা বললে আমার জন্য সুবিধা, বলবা কী হবে। দেখো 1882 খ্রিস্টাব্দে নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র, তাহলে আমি লেখার মতো করে বলে যাই, দেখি এর মধ্যে যদি আলোচনা হয় নাহলে ব্যাখ্যা করে দেবো। তাহলে চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত লিখুন যদি আসে, তাহলে তুমি কীভাবে লিখবা? 1882 খ্রিস্টাব্দে নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম সেখানে বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1906 সালে প্রথমবার গিয়েছেন, ওদের কাজ হারে দ্বিতীয়বার কাজ হয়েছে। তাতে উদ্বুদ্ধ হয়ে 1906 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল যান। প্রথমবারে কোনো লাভই হয়নি, দ্বিতীয়বার আবার 1907 সালে। তাহলে তোমাকে ওই কথাটা 6 না লিখলে চলবে, কীভাবে লিখবা? 1882 খ্রিস্টাব্দে নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম সেখানে বৌদ্ধতান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1907 সালে দ্বিতীয়বারের মতো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় দ্বিতীয়বারের মতো নেপাল যান। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ডাকরনব, সরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। কি? ডাকরনব, সরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন।
1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। গবেষকগণ এর মধ্যে কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। ঠিক আছে, এটা কিন্তু এখনো আবিষ্কার বৃত্তান্ত শেষ হয় নাই। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। ঠিক আছে, গ্রন্থ চারখানা একত্রে, এটা এর মধ্যে গবেষকগণ কি শুধু চর্যাপদকে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে করে উল্লেখ করল নয়। তাহলে লিখবা কী হবে, আমি আবারও বলতেছি, পুরোটা একদম টানা দেখো। 1882 খ্রিস্টাব্দে নেপালের রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম সেখানে বৌদ্ধ তান্ত্রিক ধর্মমতের কথা প্রকাশ করেন। তাতে উদ্বুদ্ধ হয়ে 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় দ্বিতীয়বারের মতো নেপাল যান। তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ডাকরনব, সরহপার দোহা, কৃষ্ণাচার্যের দোহা এবং চর্যাপদ এই গ্রন্থগুলো আবিষ্কার করেন। 1916 সালে তিনি তার নিজের সম্পাদনায় গ্রন্থ চারখানা একত্রে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। এর মধ্যে গবেষকগণ কেবল চর্যাপদকেই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, অন্যগুলো নয়। তাহলে আবিষ্কার বৃত্তান্ত হয়ে গেল। দেখো, সিদ্ধর হাতে কারণ দরকার নেই। এবার দেখো নামকরণ পদকর্তা এগুলো নিয়ে কথা হবে। নামকরণ দেখো, আবিষ্কারকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় আবিষ্কারকেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন। ঠিক ওইভাবে লিখবা, আবিষ্কারকে মূর্ধন্য সে ক, আবিষ্কারকেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা, দেখো সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা, সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন। এ কারণে বাংলার কাছাকাছি ভাষাগুলো যেমন মৈথিলি, উড়িয়া, অসমীয় প্রভৃতি ভাষাগোষ্ঠীর জনগণ চর্যাপদকে তাদের নিজ ভাষার আদি নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে মৈথিলি, উড়িয়া, অসমীয় প্রভৃতি ভাষাগোষ্ঠীর জনগণ চর্যাপদকে তাদের নিজ ভাষার আদি ভাষা হিসেবে উল্লেখ করেছেন। তাদেরই এই অবস্থায় সর্বপ্রথম এগিয়ে আসলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1926 সালে তার বিখ্যাত গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে ODBL গ্রন্থে চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিক বিশ্লেষণ করে দেখালেন যে এটা বাংলা ভাষারই আদি নিদর্শন। এর এক বছর পরে অর্থাৎ 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের পরিবেশ, প্রকৃতি ইত্যাদি নিয়ে কথা বলেন। ঠিক আছে, তাহলে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন কে? আবিষ্কারকেই। আর এটাই করলেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যেটা বাংলা ভাষারই সম্পদ। তাহলে আমি এটা পুরোটা আরেকবার বলি, দেখো। আরেকবার দেখো খুব মনোযোগ দিয়ে। আবিষ্কারকেই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা হিসেবে অভিহিত করেছেন। এ কারণে বাংলার কাছাকাছি ভাষাগুলো যেমন মৈথিলি, উড়িয়া, অসমীয় প্রভৃতি ভাষাগোষ্ঠীর জনগণ চর্যাপদকে তাদের নিজ ভাষার আদি নিদর্শন হিসেবে উল্লেখ করে আসছিলেন।
এই অবস্থায় সর্বপ্রথম এগিয়ে আসলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1926 সালে তিনি তার বিখ্যাত ওডিবিএল গ্রন্থে অর্থাৎ অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল গ্রন্থে চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিক বিশ্লেষণ করে দেখালেন যে এটা বাংলা ভাষারই আদি নিদর্শন। এক বছর পরে অর্থাৎ 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের পরিবেশ প্রকৃতি ইত্যাদি বিশ্লেষণ করে এটা যে বাংলা ভাষার সম্পদ সেটি প্রমাণ করেন। ওকে, পরিবেশ প্রকৃতি, পদ্মা নদী, পাহাড় টাহাড় ইত্যাদি। তাহলে নামকরণ গেল। প্রথমে আমরা বললাম আবিষ্কার বৃত্তান্ত, এরপরে বললাম ভাষা। ঠিক আছে, সরি, এখন আসবো নামকরণে। এবার প্রথম এটা ভাষা আলোচনা করছি, এবার নামকরণে আসবো। একটু নামকরণ আলোচনা বলতে গিয়ে আমরা ভাষা বলে ফেলছি, বাট ভাষাতেই আলোচনা বলে নামকরণ। দেখো, ঠিক ওই কথাটাই লিখতে হবে। চর্যাপদের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কারো কারো মতে চর্যা বিনিশ্চয়, কারো মতে আশ্চর্য চর্যাচয়, কারো মতে চর্যা গীতিকোষ ইত্যাদি। চর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয়, চর্যা গীতিকোষ ইত্যাদি। তবে গ্রন্থখানি চর্যাপদ নামেই সমধিক পরিচিত। তাহলে চর্যাপদের নামকরণ, এতক্ষণ আমরা ভাষা নিয়ে আলোচনা করছি, এবার একটু নামকরণ দেখো। যে চর্যাপদের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। কারো কারো মতে এর নামকরণ হলো চর্য বিনিশ্চয়, চর্য বিনিশ্চয়, কারো মতে আশ্চর্য চর্যাচয়, কারো মতে চর্যা গীতিকোষ ইত্যাদি। তবে গ্রন্থখানি চর্যাপদ নামেই সর্বাধিক পরিচিত। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গেল এটা চর্যা। তাহলে আবিষ্কার গেল, ভাষা গেল, নামকরণ গেল। এবারে আর একটু আসি, দেখো কথা আছে কিন্তু অলমোস্ট। নামকরণ চর্যাপদ কি, ঠিক আছে, এইখানে যেটা আছে একদম খুব সুন্দর করে পড়ে নিবা। আচ্ছা দেখো, চর্যাপদ আবিষ্কারের সময় এর পদকর্তা পদের সংখ্যা নিয়ে একটু ঝামেলা আছে। একটু দেখো, পরে সবর কমে আসতেছি। আলোচকগণ চর্যাপদের আলোচনা কারা করেছেন। আচ্ছা, আরেকটু কথা শোনো নাও। ওই যে নবচর্যা গীতিকোষ আবিষ্কার করেন প্রবোধ কুমার বাগচি 1938 সালে। 1938 সালে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধ কুমার বাগচি। আর নবচর্যা গীতিকোষ এটা প্রকাশ করেন শশীভূষণ। ঠিক আছে, এদের নাম ধাম মনে আছে সম্ভবত, সব কিছু দেখে নিলে হবে। বাগচি তিব্বতী অনুসরণ করেন। ঠিক আছে, শশীভূষণ দাশগুপ্ত 1960 সালে অন্তর্নিহিত, একদম সুন্দর করে দেওয়া আছে। তবে এটা সব লিখতে হবে না, আমি যেটুকু বলছি এটুকু লিখলে হবে, কিন্তু পড়তে হবে সব। কারণ আমি যেটুকু বলছি একটু মুখস্থ করলে বাকিটা এখান থেকে ঝরে গিয়ে থাকবে একটু, আর এটা পড়বা, আর আমি যেটুকু বলছি এটা লিখলে হবে। এবার দেখো পদ করতে দেখো, এখানে চর্যার কয়েকটি পদ পাওয়া যায়নি। দেখো, চর্যার 23 নং পদটি খণ্ডিত পাওয়া গেছে। 23 নং পদটি, 23 নং পদ খণ্ডিত পাওয়া গেছে, অর্থাৎ 10 লাইনের মধ্যে 6 লাইন পাওয়া গেছে। 10 লাইন থেকে পাওয়া গেছে কয় লাইন? 6 লাইন ছিল। 10 লাইন পাওয়া গেছে 6 লাইন। তাহলে স্যার বাকি 4 লাইন কীভাবে ছিল কেমনে বুঝবো? পাওয়া যায়নি কোন কোন পদ দেখো, 24, 25, 48। এবার দেখো 23 নং পদ খণ্ডিত, 10 লাইনের মধ্যে 6 লাইন। এটা কে রচনা করছেন? 23 নং পদের রচয়িত হলো বহুশুকুপা। কবিদের নিয়ে দেখো আলোচনা শুরু হলো, একটু খেয়াল রাখতে হবে। এখন যা বলবো তাই খেয়াল রাখতে হবে। আমি যা পড়াচ্ছি এর মধ্যে যদি প্রশ্ন আসে না পড়ো, দায়িত্ব তোমার, আর এর বাইরে আসলে সব পুরো দায়িত্ব আমার, ইনশাআল্লাহ। বহুশুকুপা। এরপর দেখো পাওয়া যায়নি কোন কোন পদ, 24, 25 এবং 48 নম্বর পদ। একদম অঙ্কের মতো মিলে যাবে, একটু পরেই দেখো।
24, 25 এবং 48 নং পাওয়া যায়নি, পদ পাওয়া যায়নি। কোথায় আমার মার্কার? একটা ভালো মার্কার এখনই দরকার পকেটে। দেখো 24 নং পদের রচিত হলো কান্নপা, কান্নপা। 25 নং পদের রচিত হলো তন্ত্রীপা বা তেন্তরিপা, তন্ত্রীপা বা তেন্তরিপা। এবং 48 নং পদের রচিত হলো কুক্কুরি পা। তাহলে দেখো কুক্কুরি রস্যিকার হবে আধুনিক বানানে, কুক্কুরি পা। তখন আমরা দীর্ঘিকার দিয়ে লিখতাম ওনার ওখানে করার জন্য, ঠিক আছে? সিটে তাই দেওয়া আছে, কী করবো বলো? আধুনিক বানানোর জন্য যে দীর্ঘিকার হয়, সিটে আছে রস্যিকার, বইও সিটে দীর্ঘিকার, বইও দীর্ঘিকার, ওইটাই দেওয়ার কী করবা? তো আধুনিক বানানোর যে নিম্ন যে রস্যিকার হয় এটা। আচ্ছা, আর উনি তো আর রস্যিকার দীর্ঘিকার দিয়ে লেখেন, ওনারা ওনাদের মতো করে লিখছে, আমরা আমাদের মতো সাজাইছি। দেখো কান্নপা 24 নং পদের রচিত কান্নপা, 25 হলো তন্ত্রীপা তেন্তরিপা, আর 48 হলো কুক্কুরিপা। তুমি দীর্ঘিকারি দিয়ে লিখো, কারণ যারা খাতাটা দেখে তো ওরা তো ওই যে প্রাচীন আমলের ওই যে ওনারা আমলা যারা আছেন ওনারা ওই আগের কারে, ওই জন্য একজন প্রশ্ন করতেছেন, বলে যে গয় ছন্দের রস্যকার, হ্যাঁ ওই কারণ গয়ের রস্যকার ওগম হয়ে যায়, এটা ছন্দে বলে কিছু নেই। আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে কথা হবে না, তুমি তাহলে বলেছি যেভাবেই এভাবেই দাও, ওইটা নিয়ে পরে যখন বানানে দেখাবো তখন আবার বলবো না কেন। তাহলে দেখো খণ্ডিত পাওয়া গেছে ভুসুকুপা 23 নং পদ, 10 লাইনের মধ্যে প্রথম 6 লাইন। 24 নং পদের রচিত হলো কান্নপা, 25 নং পদের তন্ত্রীপা তেন্তরিপা, আর 48 হলো কুক্কুরিপা। এখন দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এখানে 24 জন পদকর্তার 23 জন পদকর্তার 50টি পদ ছিল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। আর পরবর্তীতে ডক্টর সুকুমার সেন সহ অন্যান্যরা বলেছেন 24 জন পদকর্তার 51টি পদ ছিল। ঠিক আছে, একটু বিতর্কিত রয়ে গেছে। পাওয়া গেছে কজন? পাওয়া গেছে দেখো প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি, 46.5টি প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 46.5টি। তাহলে 23 নং পদ, 23 জন পদকর্তার 50টি, 24 জনের 51টি, পাওয়া গেছে 46.5টি। ঠিক আছে, এখন দেখো 23 নং পদ যে খণ্ডিত, এটা ভুসুকুপা লিখেছেন। এখন ভুসুকুপা নিয়ে একটু আলোচনা হচ্ছে। পদকর্তাগণের মধ্যে যারা চর্যাপদ রচনা করেছেন এদের মধ্যে দ্বিতীয় অবস্থানে ভুসুকুপা, তিনি 8টি পদ রচনা করেছেন। ভুসুকুপা কয়টি পদ রচনা করেছেন? 8টি। পদকর্তাগণের মধ্যে সর্বাধিক পদ রচনা করেছেন কান্নপা, কান্নপা রচনা করছেন 13টি, একটি পাওয়া যায়নি 24, তাহলে পাওয়া গেছে কয়টি? 12টি। তাহলে পদকর্তাগণের মধ্যে শীর্ষে রয়েছেন কান্নপা, তিনি মোট 13টি পদ রচনা করেছেন, ধারণা করা হয়। আর পাওয়া গেছে 12টি পদ, ধারণা করা হয় না পদ 24 নং পদের রচয়িতা কান্নপা, ধারণা করা হয় না পদ 24 নং পদের রচয়িতা কান্নপা। আর 23 নং পদের রচয়িতা হলেও তন্ত্রীপা বা তেন্তরিপা। 25 নং পদের রচয়িতা হলো 25 নং পদের রচয়িতাকে তন্ত্রীপা বা তেন্তরিপা। ঠিক আছে, সমস্যাটা কি দেখো, এই তন্ত্রী বা তেন্তরিপা একটা পদে রচনা করেছেন 25 নং, সেটি পাওয়া যায়নি। তাহলে কোন কবি রচিত একটি পদে পাওয়া যায়নি? এই যে তন্ত্রীপা বা তেন্তরিপা। আর 48 নম্বর পদের রচিত কুক্কুরিপা, তিনি 2টা পদ রচনা করেছেন, একটাই মিস্টেক হয়ে গেছে। আর ধারণা করা হয় চর্যাপদের একমাত্র মহিলা কবি কুক্কুরিপা, ধারণা করা হয় চর্যাপদের একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। কুক্কুরিপা রচনা করেছেন 48 নং পদের রচিত কুক্কুরিপা, 25 নং পদের রচিত তন্ত্রীপা বা তেন্তরিপা, আর 24 নং পদের রচয়িতা কান্নপা, তিনি রচনা করেছেন 13টি পদ, পাওয়া গেছে 12টি পদ। না ধারণা করা হয় না পাওয়া, আচ্ছা না পাওয়া 24 নং পদের রচয়িতা কান্নপা। ওকে,
তাহলে পদের সংখ্যা পদকর্তা এখানে বলা আছে সব। দেখো কি সুন্দর করে বাংলা সাহিত্যে প্রাচীন এখন চর্যাপদের কবির সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম 24 জন পদে, ডক্টর শহীদুল্লাহ বুদ্ধিস্ট মিস্টিক সায়েন্স গ্রন্থে 23 জন পদকর্তার নাম পাওয়া যায়। তবে 24 জন অধিকাংশ পণ্ডিত মত দিয়েছেন পদকর্তার নাম হলো, এই নামগুলো লেখা দরকার নেই তোমার, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। মোটামুটি যে আলোচনাটা করলাম এনাফ, যথেষ্ট, ঠিক আছে। এবার চর্যাপদের ভাষা নিয়ে কথা বলছি। এটা মৈথিলি ওড়িয়া আসনীয়, এটা নিয়ে আর ঝামেলা নেই। আচ্ছা, ভাষা বৈশিষ্ট্য লাগবে না। সান্ধ্য ভাষা নিয়ে বলেছি যে সান্ধ্য ভাষাটা কি আসলে, যদি আসে সান্ধ্য ভাষাটা কি, আমি তো বললাম চর্যাপদের ভাষা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। এখন যদি প্রশ্ন হয় সান্ধ্য ভাষাটা কি, সান্ধ্য ভাষা সন্ধ্যার সময় থাকে কি, সন্ধ্যা যখন আসে অন্ধকার, নেমে যায়, কিন্তু পুরো রাত নামে না, পুরো গভীর অন্ধকার রাত নয়। আবার দিনের আলো পুরোপুরি মিটে যায় না। সন্ধ্যা যখন আসে তাহলে দিনের আলো আপচা আপচা দেখা যায়, অন্ধকার আপচা আপচা, এরকম একটা সময়, পুরো রাত গভীর হয়নি। ঠিক চর্যাপদের ভাষাটা ওইরকম, কতক বোঝা যায় কতক বোঝা যায় না, সন্ধ্যায় গোধূলি লগ্নে। এই জন্য সান্ধ্য ভাষা কি, সান্ধ্য ভাষায় যে কতক বোঝা যায় কতক বোঝা না, সন্ধ্যায় যেমন এটা কথা লিখতে হবে, সন্ধ্যায় যেমন থাকে সে আলো আধারী খেলা থাকে, ঠিক এরকম আলো আধারী ভাষা। এই যে দেখো কথা বোঝে, যারা সাধন ভোজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, কারণ অনেক কথা বোঝে না। দেখো তুমি এই যে ঢেন্ডন পা যে পটটা লিখছেন, টাল তো মোর ঘরও নাহি পড়ো বেশি, টিলার উপর আমার ঘর আর আমার কোনো প্রতিবেশী নেই, ঠিক আছে। হাড়ি তো ভাত নাহি নীতি আবেশী, ঠিক আছে, এটাও বুঝলাম। প্রতিদিন সেখানে হাড়িতে ভাত নেই, প্রতিদিন সেখানে মেহমান আসে, নিত্য অতিথি আসে। এর ফলে কি হচ্ছে, ব্যঙ্গ সংসারও বড় হইল যায়, ব্যাঙের মতো সংসার কেবল বড়ই হচ্ছে বড়ই হচ্ছে। দু হিলো দুধু নাই বেন্টে সামায়ে, দানো দুধ কখনো বাটে ফিরে দেওয়া সম্ভব না। বলদ বিয়াইলো গা বিয়া বাজে, বলদ বাচ্চা প্রসব করলো আর গাবি হলো বাজে। পিঠা দোয়াহিলা এতিনা সাজে, এবং সেটা 3 বার করে দুধ দহন করা হচ্ছে। নীতি নীতি শিয়ালা সিংহের সমযুজয়ী, প্রতিদিন শিয়াল যুদ্ধ করতেছে সিংহের সঙ্গে। আর ঢেন্ডন পায়ের গীত বিরল বুঝই, ঢেন্ডন পায়ের এই গান খুব কম লোকেই বুঝতে পারবে, সবার পক্ষে এটা বোঝা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। চর্যাপদের সান্ধ্য ভাষা বৌদ্ধ সজি। এখন দেখো, বলদ বাচ্চা প্রসব করলো বললাম না, গাভী বাজে 3 বার দুধ দান করছে, এটা বোঝাও সম্ভব না। হ্যাঁ, কিছু কিছু আলিয়ে কাটিয়ে বাটে রুন্দেলা তা দেখি কান্ন বিমান বইলা, এই যে কীরকম অনেক চন্দ্র সূর্য পাড়ি দেয়, গঙ্গা যমুনা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, এখানে ইঙ্গিতপূর্ণ অনেক কথাবার্তা আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো গোপন সাধন প্রণালী, ইঙ্গিত, এগুলো এই জন্য সান্ধ্য, ঠিক আছে। এবার দেখো ধর্মমতে কি বলা হয়েছে চর্যাপদে। ধর্মমত, সমাজচিত্রের পর সাহিত্যিক মূলটা কি লাগবে, সেটা সমাজচিত্র, ছন্দ ওগুলো ওর মধ্যে পড়ে যায়। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের বিশেষ সাধন সঙ্গীত। চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের বিশেষ সাধন সঙ্গীত। সহজিয়া কারা? যারা বৌদ্ধ ধর্মকে সহজভাবে উপস্থাপন করেছেন তারা সহজিয়া। সহজিয়াগণ উপলব্ধি করেছিলেন এই পৃথিবীতে আমরা আজ যারা আছি তারা একদিন কেউ থাকবো না, পৃথিবী থেকে সবাই চলে যাব। তাহলে কোথায় এসেছি, কেন এসেছি, কেন এসেছিলাম,
আবার এসেছি যখন কেনই বা চলে যাব? কেন এসেছিলাম? এসেছি যখন যাবই বা কেন? যাবই বা কেন? ঠিক আছে, তো এবার যে কথা বলতেছিলাম, এরপরে কি হবে? যাব কেমন? কোথা থেকে এসেছি? কোথায় যাব? এসেছি যখন যাবই বা কেন? এবার বৌদ্ধ সহজে কোনো উপলব্ধি করেছিলেন। দেখো কি উপলব্ধি করেছেন, যে আমাদের আত্মা কখনো মরে না, আত্মা অবিনশ্বর। আত্মা কখনো মরে না, দেহর পরিবর্তন হয়। মাতৃগর্ভে আমরা একরকম ছিলাম, পৃথিবীতে আসার পর একরকম, শৈশবে একরকম, যৌবনে একরকম, বার্ধক্যে একরকম, মৃত্যুর পরে আবার অন্যরকম হয়ে যাবে পিছিয়ে গেলে। দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মা কখনো বলে না। কিন্তু কিছু কারণে লোভ, মোহ, বুঝছো, এগুলোর কারণে দেখো দেহ পরিবর্তনশীল, আত্মা অবিনশ্বর, সেই কথাটাই বলেছিলাম। কিন্তু রোগ, নানান কারণে এই লোভ, মোহ, তারপর রোগ, শোক, এগুলোর কারণে কাম, রিপু, এগুলোর কারণে এটা পরিবর্তন হচ্ছে। এই কেবলই আমাদের আত্মাটা অকালে মরে যাচ্ছে, জিহতে মৃত হচ্ছে। তাহলে তুমি উত্তরণের পথ কি? তুমি যদি এই লোভ, পৃথিবীর মোহ, মায়া, মমতা থেকে নিজের আত্মাকে মুক্তি দিতে পারো, তাহলে তোমার আত্মার কখনো মারা যাবে না, অবিনশ্বর। কি চমৎকার করে বলেছে দেখো। ভবনই গহন গম্ভীর বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝ ন থাহি, ধামার্থে চটিল সাংকম গড়ই, পরগামিল নিভর তড়ই। ভব নদী খুব গভীর এবং দ্রুত বেয়ে যাচ্ছে, দুপাশে তার কাদা চিকচিক করতেছে, কিন্তু মাঝে ঠাঁই পাওয়া যাচ্ছে না। ধামার্থ অর্থাৎ পারাপারের জন্য চটিলে বা সাঁকু করেছে, কিন্তু পরগামী লো, যারা নির্ভয়ে যেতে চাও তারা এই সেতু পার হয়ে যাও। কি অসাধারণ কথাবার্তা! তাহলে এই সব জগতের ধর্ম তুমি বুঝতে পারছো? ঠিক আছে, সুন্দর করে দেয়া আছে। আমি যে আলোচনা করেছি এটা পড়বা, তোমার মতো করে তুমি সাজিয়ে নিলেই হবে। ঠিক আছে, ওটুকুই। আর চর্যাপদের সমাজ চিত্রটা একটু দেখো, এখানে অনেক বড় করে দেওয়া আছে, কিছুই লাগবে না, একেবারে এইভাবে চর্যাপদে যে সমাজ চিত্রের কথা বলা হচ্ছে এটা দেখো। চর্যাপদে যারা ছিলেন তারা সবাই সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। অভিজাত দু একজন, হাতে গোনা দু একজন ছিলেন মন্ত্রী বা এটা ব্রাহ্মণ, খুব কম। বেশিরভাগই সমাজের নিম্ন শ্রেণীর, ডোম, চাড়াল, চণ্ডাল যেটা হচ্ছে। তারপরে হলো বাঁশের চাঙ্গারি, বাঁশের তৈরি নানান উপকরণ। তখন তো জীবন জীবিকা বলতে বাঁশ, বেত, বুঝতে পারছো, মাটির হাঁড়ি পাতিল, এগুলোই ছিল আমাদের উপকরণ। বাঁশের তৈরি নানান উপকরণ তারা বাজারে বিক্রি করত। ঠিক আছে, এরপরে মাটির হাঁড়ি পাতিল, খেয়া পারাপার করতো পাটনি, বনে বাজারে শিকার করতো ব্যাধ। কি চমৎকার বলা আছে, ওল ডম্বি তো সম করিব সাঙ্গ ডম্বি। হ্যাঁ, তারপরে তাঁতি, সরকায় তুলা দিয়ে সুতা কেটে কেটে সেটা তাতে আবার ই করতো, সেটা তাতে ওটা দিয়ে কাপড় বুনতো, সেই কথা বলা আছে চর্যায়। এখন দেখো তাহলে চর্যাপদে জাজের কথা বর্ণিত, আমি আগে একটু ডিটেলস আলোচনা করি, তারপর সাজিয়ে দিই। এবার আগে সাজিয়ে দিচ্ছি, লেখো কীভাবে লিখবা। চর্যাপদে যাদের কথা বর্ণিত হয়েছে তারা অধিকাংশই ছিলেন সমাজের অন্তর্জ শ্রেণীর মানুষ। তাদের মধ্যে কেউ ডোম, কেউ তাঁতি, কেউ পাটনি হয়ে খেয়া পারাপার করছে, কেউ বা মাটির হাঁড়ি পাতিল তৈরি করছে, আবার কেউ বা বাঁশের চাঙ্গারি বনে বাজারে বিক্রি করছে। তবে সব কিছুকে ছাপিয়ে চর্যাপদে একটি দৃশ্য পাওয়া যায়, সেখানে ভাতের দৃশ্যের কথা, ভাতের অভাবের কথা। একটি নারীকে সমাজ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর সে টিলার উপর বাস করছে, সেখানে সে তার দুঃখের কথাগুলো বলছে। টালো তো মোর ঘর নাহি পড় বেশি, হাড়ি তো ভাত নেহি নীতি আবেশি। একটুকু লিখলি এনাফ, যথেষ্ট।
এবার একটু ডিটেলস আলোচনায় যাবো আমি। দেখো তো সেখানে কিন্তু সমাজে কি চমৎকার কথা বলা আছে, মাদল বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে সেই কথা চর্চা বলা আছে। মাদল বাজিয়ে এগুলো কেমনি জানলাম আমরা, যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগে কী ছিল, মানুষ কী খাইতো কী পড়তো, এটা চর্যাপদ থেকে জেনেছি ওই সময়টার ইতিহাসগুলো। মাদল বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে, আবার মেহমানকে সুগন্ধিযুক্ত পান পরিবেশন করতেছে, কর্পূরযুক্ত পান পরিবেশন করতেছে, বিয়ের অফার করতে সরাসরি। যে বললাম অল ডম্বে, এখনো বলে, ভালোবাসা তো তখনও ছিল আজও আছে। আল ডম্বে তো সম করিব সাঙ্গ নিঘিন কান্ন কাপালি জৈলাঙ্গ। হে ডম্বি, তোমাকে আমি লাইফ পার্টনার করব, তোমার কারণে কান্ন পা কাপালিক সেজেছে, যোগী সেজেছে। বুঝতে পেরেছ? তারপরে ওই যে চোরের উপদ্রব ছিল সমাজে, সেই সময় চোরের উপদ্রব ছিল। শ্বশুরও নিদ গেল বাহুরি জাগই, কান এটো চোরে নিল কাগই মাগই। শ্বশুর ঘুম পড়েছে, নিদ্রায় গেল, আর পুত্রবধূ জেগে আছে, কারণ তার কানের দুল চুরি হয়ে গেছে, আর এ কারণে সে বিনিদ্র রজনী কাটাচ্ছে, রাত কাটছে সে। শ্বশুরা নিদ গেল বাহুরি জাগই, কান এটো চোরে নিল কাগই মাগই। ঠিক আছে? তারপরে তুমি দেখো আর একটা কথা তোমাকে বলি, এই যে পরকীয় ছিল সে সময় সমাজে, কীভাবে বলছে দেখো, দিবসে বাহুরি কাউভি ডরাই, রাতি ভইলে কামরূপ যায়। দিবসে যে বধূ কাকের ভয়ে ভীত, রাত হলে সে অভিসারে বেরোচ্ছে, তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেই কথা বলা আছে চর্যাপদে। অসাধারণ না বলো? এই হলো সাজুগুজু করতো কীভাবে, ফুলের রেণুগুলো, এগুলো সব লিখতে পারবো না, কিন্তু আমি একটু তোমাকে ডিটেলস বলতেছি, যেটুকু লিখতে পারে না যথেষ্ট। 3.5 লাইন থেকে 5 লাইন যথেষ্ট, অর্ধেক পৃষ্ঠা। ফুলের রেণু পড়তো, কানে কুন্দ, গলায় গুঞ্জরের মালা, পরনে ময়ূরের প্রক্ষম। কি ভালো আছে, উঁচা উঁচা পাবত তহি বসি সবরি বালি, মোরঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিয়ত গুঞ্জর মালি। সেই কথাটা বলা আছে, গলায় গুঞ্জরের মালা, নগরের বাইরে বাস, তুই তুই রে, হ্যাঁ এইগুলো। এখানে বেশ কিছু কবিতা লাইন আছে, এগুলো লাগবে না, একটু পড়বা কিন্তু, তাহলে তোমাদের জন্য ভালো হবে। দৈনন্দিন জীবনে সুখ দুঃখর কথা বলা আছে, ওই যে টালো তোমার ঘরে নাই পরে বেশি। এবার সাহিত্যিক মূল্যে আসো। চর্যাপদের সাহিত্যিক মূল্য কম না কিন্তু, বুঝছো? কারণ হলো চর্যাপদের 6টি বিখ্যাত প্রবাদ প্রবচন, জীবন লোকজীবন ফুটে উঠেছে, প্রাকৃতিক পরিবেশ এখানে ফুটে উঠেছে। তারপরে তোমাকে একটা কথা বলি, সেখানে একটা কথা 49 নম্বর চর্যা একটি কি চমৎকার পরিবেশের কথা বলা আছে জানো? তোমরা যদি ইলেকট্রিসিটির বাইরে গিয়ে যে চাঁদনি রাত দেখো, দেখবে কি অসাধারণ রাত। বুঝতে পেরেছ? অসাধারণ রাত, চাঁদনি রাত, এইরকম একটি রাত চর্চায় বলা আছে। বুঝতে পেরেছ? কি বলছে দেখো, বাড়ির পাশে ছোট ছোট টিলা, কার্পাস ফুটে, তুলা আর কি, কার্পাস ফুটেছে সাদা। রাতের জ্যোৎস্না রাতে, রাতের আকাশের তারার চাঁদের রাতের সাথে এই তুলা ফুটে একাকার হয়ে গেছে, কি অসাধারণ দৃশ্য। অন্যদিন সবর সবরি এটা নিয়ে তারা করে, বুঝতে পেরেছ? সবরি এটাকে তারা চমৎকার করে এটাকে উপভোগ করে। আজ এটা উপভোগ করছে না তারা, এই রাতনিকে তারা বৃথা দিতে দিবে না বলে কম্পুচিনা চোলাই মদ পান করে সুখের নিদ্রায় বিভোর। তাহলে তুমি চিন্তা করো, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, একাকার, বাড়ির বাসের টিলা, তারপরে কার্পাস ফুটে একাকার হয়ে আছে। এই যে অসাধারণ দৃশ্যের জন্য এটি বাংলা সাহিত্যের একখানি অমূল্য দলিল। চর্যাপদে 6টি প্রবাদ প্রবচন রয়েছে, বিখ্যাত 6টি প্রবাদ প্রবচন রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো 6টির মধ্যে প্রথম হলো, আপনা মাংসে হরিণা বৈরী, হরিণ তার নিজের মাংসের জন্যই জগতের শত্রু হয়।
আর একটা হলো দুহিল দুধ নাই বেন্টের সময়ে দোয়ানো দুধ কখনো বাটে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটা। আর এখানে একটু লোক সাহিত্য নিয়ে আজকে কিছু আলোচনা আছে, আমি এই চ্যাপ্টারে একটু আলোচনা করে দিই, নাহলে এটা পেন্ডিং থেকে যাবে। যদি এটা আমরা লোক সাহিত্য অংশে আলোচনা করলে ভালো ছিল, তবে করে যাই, যেহেতু এখানে আছে, যদি কোনো কারণে ওখানে স্কিপ হয়ে যায় জন্য। আর চর্যাপদের ছন্দ নিয়ে একটু ঝামেলা আছে, কোন ছন্দে, কারো কারো মতে চর্যাপদ নানান ছন্দ, যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা, কিন্তু আধুনিক ছন্দ বিচার করে তারা পদ রচনা করেননি, তারা তখনকার ওই যে তাদের নির্দিষ্ট ছন্দ তারা ব্যবহার করেছেন। তবে আধুনিক ছন্দে ফেলতে হলে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হবে। বাংলা কবিতার ছন্দ 6টি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। যদি চর্যাপদকে ফেলতেই হয় তাহলে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হবে। এই হলো চর্যাপদের বিষয়টা, ছন্দ। লোকসাহিত্য কি দেখো, লোকসাহিত্য হলো লোক মুখে রচিত এবং লোক পরম্পরায় প্রচলিত সাহিত্য হলো লোক সাহিত্য। এর সঙ্গে মরমী সাহিত্যে একটা তফাৎ আছে। মরমী সাহিত্যের তফাৎটাকে দেখো, যে সাহিত্যে সৃষ্টিকর্তার সঙ্গে একটি নিবিড় যোগাযোগ স্থাপন করা হয়, সেটা হলো মরমী সাহিত্য। চর্যাপদীতে বিখ্যাত একটি লাইন আছে, যে আইলা তেতে গেলা, অবনা গবনে কান্ন বিমনা ভইলা। যারা আসলো তারা সবাই চলে গেল, আর এই আসা যাওয়া দেখে কান্ন পা বিমানা হয়ে গেল, অন্যমনস্ক হয়ে গেল। যে আইলা তেতে গেলা, অবনা গবনে কান্ন বিমনা ভইলা। এটা চর্যাপদের। ঠিক ওই রকম দেখো, এই যে দেহটা থাকবে না, এই যে রুহুটা কোথায় উড়ে গেল? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মনোবেড়ি দিতাম তার পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচাটা খাঁচা উড়ে গেলে, হ্যাঁ। অথবা আমার বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, কি কব সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। বা লোকে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইব আমি শূন্যেরও মাজার, এইভাবে হাসনরা যায় ঘর দোয়ার না বান্ধে। এইগুলো হলো মরমী সাহিত্যের বিষয়বস্তু। তাহলে লোক সাহিত্য হলো লোক মুখে রচিত, আর লোক পরম্পরায় হলো লোক সাহিত্য। আর মরমী সাহিত্য হলো যে সাহিত্যে সৃষ্টিকর্তার সঙ্গে একটি নিবিড় যোগাযোগ স্থাপন করা হয়, তাকে বলা হয় মরমী সাহিত্য। ঠিক আছে, লোক সাহিত্য আর মরমী সাহিত্য। এখন তাহলে লোক সাহিত্যের কী আছে দেখো, ডাক, খনার বচন, প্রবাদ প্রবচন, রূপকথা, উপকথা, ছড়া, গীতিকা, এগুলো অনেক কিছু রয়েছে লোক সাহিত্যের মধ্যে। এখানে কি বলা আছে দেখো, গল্প, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি 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 ইত্যাদি। এখন প্রবাদ প্রবচনটা কি দেখো, প্রবাদ প্রবচন। আচ্ছা, এখানে একটু কথা বলি, একটা হলো বাগধারা আর প্রবাদ প্রবচনের মধ্যে তফাৎটাকে একটু দেখো। বাগধারাটা হলো এই যে বাক হলো কথা, ধারালটা হলো বিধি। যে কথাটা তার মূল অর্থকে ছাপিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেটা হলো বাগধারা। যেমন তুমি ধরো, একাদশে বৃহস্পতি, কুলকাঠের আগুন, রাবণের সীতা, স্পার ওস্পার, অন্ধের যষ্টি, অন্ধের নড়ি, এগুলো যষ্টি মানে লাঠি, বুঝছো? অন্ধ মানুষ যেমন এটা নড়িও লাঠি, যষ্টিও লাঠি, একমাত্র অবলম্বন। তো সাদা ছড়ি, তাহলে এটা তুমি বুঝতে পারছো। তাহলে লোক সাহিত্য কি, লোক মুখে রচিত। আর লোক পরম্পরা সাহিত্য হলো লোক সাহিত্য। মরমী সাহিত্য হলো যে সাহিত্যে সৃষ্টিকর্তার সঙ্গে একটি নিবিড় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা যায়, সেটা হলো মরমী সাহিত্য। আর বাগধারা কি, বাক হলো কথা, ধারা হলো বিধি, যে কথাটা তার মূল অর্থকে ছাপিয়ে ভিন্ন অর্থ করে, সেটা হলো বাগধারা। আর প্রবাদ হলো লোক পরম্পরায় রচিত মানুষ এবং লোক মুখে রচিত, লোক পরম্পরায় প্রচলিত সাহিত্য হলো প্রবাদ প্রবচন। যেমন দেখো, প্রবাদটা কি, কোথায় যাও গোপাল, সঙ্গে যাবে কপাল, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, ধন জন যৌবন জ্বরের জল কতক্ষণ, উঠুনতি মূলো, এগুলো এখানে দেয়া নেই, এগুলো আমি বলতেছি। উঠুনতি মূলো পত্তনে ইচ্ছে না যায়, যার লাঠি তার মাটি, এরেন্ডাও গাছ ফুটিও মাছ, এগুলো হলো প্রবাদ। তাহলে বাগধারা আর প্রবাদের মধ্যে তফাৎটা তুমি বুঝতে পারছো। বাক হলো কথা, ধারাটা হলো বিধি, যে কথাটা তার মূল অর্থকে ছাপিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেটা বলা হয় বাগধারা। আর প্রবাদ হলো লোক পরম্পরায় মানুষের মুখে প্রচলিত বাক্য হলো প্রবাদ প্রবচন। তাহলে তুমি একটা কথা বলতে পারো, এখানে বোঝার জন্য, এটা লিখবা না কিন্তু। বাগধারা শব্দ, এক বা একাধিক শব্দ, আর প্রবাদটা হলো পূর্ণাঙ্গ একটা বাক্য।
ঠিক আছে। আর ডাক ও খনার বচনের মধ্যে পার্থক্য কি দেখো, ডাক হলো আবহাওয়া, জলবায়ু, কৃষি এগুলো। আর খনার বচন ডাক হলো তন্ত্র মন্ত্র, নানান রকমের, বুঝতে পারছো না, মানব চরিত্র বিশ্লেষণ, এটা হলো ডাক। আর খনার বচন হলো প্রবাদ, ওই যে খনার বচন হলো আবহাওয়া, জলবায়ু, কৃষি, এইগুলো হলো খনার বচন। কি চমৎকার দেখো, শোন রে ওরে চাষার বেটা, মাটির মধ্যে বেলে যেটা, তাতে যদি লাগাস পটল, ফল বেড়ে তোর আশার ফলন। মানে বেলে মাটি ফসল চাষের জন্য উপযুক্ত, পটল চাষের উপযুক্ত। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, আর বিনা চাষে পান। মূলা 16, তারপরে মূলা 16, তার অর্ধেক তুলা, তুলাটা হলো 8, আর ধান 4 চাষ। কিন্তু পান কোনো চাষ দেবে না, তুমি একবার লাগাবে সারা জীবন খাবে। তারপরে ঠিক আছে, তাহলে এটা গেল খনার বচন। একটু কথা আছে এখানে, একটু কথা বলবো, আমি এখনই বলবো। সব এখানে সুন্দর করে সাজানো আছে, তুমি দেখলেই হবে। শোনো, ডাক সম্পর্কে এখানে বলা নেই, এটা আমি বলতেছি। যদি আসে খনা সম্পর্কে ওখানে আসবে, ওটা লোকসাহিত্যে একটু বলে নিচ্ছি। ডাক সম্পর্কে বলা আছে, তিনি একজন পুরুষ ভদ্রলোক ছিলেন আর কি, বুঝছো, পুরুষ ভদ্রলোক, তার বচনগুলো ডাকের বচন। আর খনার সম্পর্কে বলা আছে, খনা ছিলেন প্রাচীন বাংলার জ্যোতিষী মহিলা, তার প্রকৃত নাম হলো লীলাবতী। তিনি আবহাওয়া, জলবায়ু এবং কৃষি সম্পর্কিত এই বচনগুলো বলতেন বলে কৃষক মহলে তার যথেষ্ট জনপ্রিয়তা, তিনি জনপ্রিয়তা তুঙ্গে, তার যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার শ্বশুর বললেন, খনার জিভ কেটে দাও। খনার জিভ কেটে দেওয়া হলো। কিন্তু কৃষকরা তার আগে রিকোয়েস্ট করলেন যে 1 সপ্তাহ সময় দেন, আমরা তার বচনগুলো আগে মুখস্থ করে নেই। 1 সপ্তাহ সময় দেওয়া হলো, খনার জিভ কেটে দেওয়া হলো, খনা চিরতরে বাকরুদ্ধ হয়ে গেলেন। আর ওই যে কৃষকরা যে তার বচনগুলো মুখস্থ করেছে, এরপর মানুষ মুখস্থ করতে করতে এই পর্যন্ত চলে আসছে। কোনো গবেষক মনে করেন এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে খনা নিজে আত্মহত্যা করেছিলেন। কারো মতে যে জিভ কেটে দেওয়ার আগে তিনি আত্মহত্যা করেছিলেন, নিশ্চিত করে বলার উপায় নেই। কেউ মনে করেন প্রাচীনকালের সাঁওতাল রমণীগণ কৃষি কাজের সাথে সম্পর্কিত ছিলেন, তো তারা যা দেখতেন, একটা আটি ফেলেছে, সেটা গাছ হয়েছে, সেটা দিয়ে ফল হচ্ছে, এই যে এই কৃষি যা দেখেছেন, এটাই তাদের অভিজ্ঞতার বচনগুলো হলো খনার বচন, সাঁওতাল রমণীদের। কেউ বলেন খন হলো সময়ের প্রেক্ষাপটে, সময়ের বিবেচনায় যে বচনগুলো রচিত হয়েছিল, সেগুলোই হলো খনার বচন, খনের বচন, সময়ের বচন। ঠিক আছে, নিশ্চিত করে বলার উপরে, যেহেতু এটা লোক পরম্পরায় মানুষের মুখে চলতে আসতেছে, আসলে কি ঘটেছিল। সবাই ভালো থাকবে, সুখে থাকবে। নেক্সট ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, বাংলা বানানের নিয়ম, প্রয়োগ, অপপ্রয়োগ, শুদ্ধিকরণ, একটা জমজমাট ক্লাস হবে নেক্সট ক্লাসটা। সবাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।